ইউনূস সরকারের সামনে একটা বড় ধরনের বিপদ কিন্তু অপেক্ষা করছে। নানান চক্রান্ত তো আছেই, তবে আমার মনে হয় যে এই ধরনের সিদ্ধান্ত যখন অ্যাসালম গ্রুপ নিচ্ছে, তখন ইউনূস সরকার উচিত এটার বিপরীতে পাল্টা সিদ্ধান্ত নেওয়া অ্যাজ সুন অ্যাজ পসিবল। বাংলাদেশের সীমান্তে ভারতীয় গোয়েন্দা সংস্থার একটি কুকুর কেন্দ্র সচিবালয়, সেখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 7 নম্বর ভবনে একটি কুকুর ও কিছু কবুতর পুরা অবস্থায় পাওয়া যায়। কোথা থেকে এলো এই কুকুর, এটি কার? সবাই খুঁজছে সেই উত্তর। সচিবালয়ে এক অংশে আগুন লেগেছে। উপদেষ্টা আসিফ মাহমুদ এই বিষয়টি স্ট্যাটাস দিয়ে বলতে চেয়েছে যে এখানে যারা করাপশন করেছে তারা করাপশন লুকানোর চেষ্টা এই কাজটি করেছে এবং কাউকে ছাড় দেওয়া। বাংলাদেশে সচিবালয়ে যে আগুন লাগছে, আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে যে সরকার এবং উপদেষ্টা আছে, বিশেষভাবে আপনার আসিফ মাহমুদ, তিনি বললেন যে এটা হচ্ছে স্বৈরাচারের যে দূষণ আছে, এটা হচ্ছে এদের কাজ। ব্যতিক্রমী জিনিস যেগুলো আমার কাছে মনে হয়েছে, উইয়ার্ড স্টাফ যেগুলো মনে হয়েছে, রাইট বলছে অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন বলছে সচিবালয়ে আগুন সুপরিকল্পিত। আচ্ছা, জানতে পেরেছি সেখানে একটি কুকুরের লাশও পাওয়া গিয়েছে, মৃতদেহ পাওয়া গিয়েছে। একটি কুকুর কিভাবে সচিবালয়ের ভিতরে ওই রুমটিতে পাওয়া যেতে পারে? দেশের সর্বস্থান সচিবালয় 7 তলার ভিতরে ভাই কুকুর গেল কই থেকে? সেনাবাহিনীর পক্ষ থেকে বেশ কিছু বার্তা দেওয়া হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে মানুষের বিরক্তি এবং ক্ষোভ। অবশেষে ফেসে যাচ্ছে আওয়ামী লীগের দূষররা, অর্থাৎ যে সমস্ত রাজনীতি করতো আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন, তারা কিন্তু ফেসে আছে। এই সচিবালয়ে আগুন লাগার কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সেই তথ্যগুলো দেখলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন যে 7 তলা ভবনে কুকুর পাওয়া গেছে, এর পিছনে কাদের হাত? প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে দেবো চাঞ্চল্যকর তথ্য। তাই আপনাদের রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি প্রথমে দেখতে পারবেন। দর্শক, শুরুতে যে অংশগুলো শুনেছেন, শুনে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমরা ভিডিওটি স্কিপ না করে চলুন লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকের সকল আলোচিত খবরগুলো দেখতে থাকি। সচিবালয়ের ভিতরে একটা কুকুর পাওয়া গেছে। দেশের সর্বস্থান সচিবালয় 7 তলার ভিতরে ভাই কুকুর গেল কই থেকে? কুকুরটা গেল কই থেকে? সেখানে যে সার্কিট হলো, আপনাদের সিকিউরিটি গার্ডটা কি বাল ফালাইছে ভাই? আপনাদের সিকিউরিটি গার্ডটা কই? পুলিশ কই? একজন ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাক চাপা দিয়ে চলে গেল। একটা রাস্তায় ফায়ার সার্ভিস দাঁড়ালে অন্য রাস্তাগুলো ব্লক করে দেওয়া হয় যেন সেখানে মানুষজন এবং কোনো আদার পাবলিক না ঢুকতে পারে। সেই জায়গায় কিভাবে একটা ট্রাক ঢুকলো, ঢুকে একটা ফায়ার সার্ভিসের কর্মীকে চাপা দিয়ে গেল যেন কাজটা আরও রিল্যাক্সে হয়, আরও ভালোভাবে আগুন ধরে। আগুন ধরার মাধ্যমে যেন সচিবালয় সব যত আকাম কুকাম করছেন সব ফাইল যেন পুড়ে যায়। সচিবালয় ভাই, আমার বাসাও 4 5টা 6টা সিসি ক্যামেরা আছে নিরাপত্তার জন্য। এটা সামান্য বিল্ডিং, এই প্রেস ক্লাবের আশেপাশে 4 5টা সিসি ক্যামেরা আছে শুধু নিরাপত্তার জন্য। ক্যামেরা জ্বলে যেতে পারে, হার্ড ডিস্ক তার জ্বলে যেতে পারে না, হার্ড ডিস্ক তার ভিতরে থাকে না, মোবাইলের অ্যাপ থাকে। সচিবালয়ের মতো জায়গায় যেটা মোবাইল দিয়ে বাইরে থেকে প্রশাসন দেখতে পারবে যে সেখানে কি হচ্ছে, সেই ফুটেজ দেখতে চাই, কোন জায়গায় আগুন লেগেছে, কে আগুন লাগিয়েছে, এর তথ্য বের করতে এখন বিকাল 5টা 6টা বাজে, 6টা পর্যন্ত সময় লাগে না। 1 ঘন্টায় সিসি ক্যামেরা টান দিলে বের হয়ে যায় কে আগুনটা লাগাইলো, কিভাবে এত বড় একটা আগুন লাগলো। যখন সামান্য একটা তারে আগুন লাগবো, সাথে সাথে ফায়ার অ্যালার্ম বেজে যায়। যে কোনো একটা ছোটোখাটো জায়গায় আগুন লাগলে ফায়ার অ্যালার্ম বেজে, অথচ বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় সচিবালয়ে আগুন লাগছে, এখানে কি ফায়ার অ্যালার্ম বাজে নাই? তোমাদের পুলিশ কর্মকর্তারা রাতের বেলা কি সেখানে ডিউটি করে না? আচ্ছা, মনে করো তোমরা বললা যে সচিবালয়ে রাতের বেলা কেউ ডিউটি করে না, এটা আমরা মেনে নিলাম। তো রাতের বেলা যদি ডিউটি না করে, যদি সচিবালয়ে ডাকাত ঢুকে, তখন তোমরা কি করবা? আগুনের বদলে যদি ডাকাত ঢুকতো, তখন তোমরা কি করতে হবে আমারে বলো? যদি সেখানে আইন শৃঙ্খলা বাহিনী থাকতো, ঠিক আছে, তাহলে আগুন লাগার সাথে সাথেই ফায়ার অ্যাক্সিডেন্ট যে ছোটো যে গ্যাসের বোতল আছে ওটা দিয়ে তোমরা নিভাই দিতে পারো, তলপিটটা আগুন বাস। তোমাদের এত বড় সচিবালয়, অথচ 3টা তালায় আগুন লাগলো, যে 3টা তালায় তোমরা 3 মন্ত্রী বসো, বর্তমান 3 ধান্দাবাজ একসাথে, 3 বন্ধু একসাথে ধান্দাবাজি করে বেড়াও, 3টা একসাথে বসো, একদম সিটি হলে 3টা একসাথে, 3টার আগুন লাগছে। এখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেসবুকে পোস্ট করে যে আমরা আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে অনেকগুলো রিপোর্ট তৈরি করেছিলাম, তাদের টাকা পয়সা সেগুলো সব মনে জ্বলে পুড়ে গেছে, আমি ঢাকায় আসছি। আরে বেটা, নাটক বাদ দে বেটা, আগুন লাগার আগে কেন পোস্ট করতে যে আওয়ামী লীগের বিরুদ্ধে সকল তথ্য আসছে? আগুন লাগার বিরুদ্ধে কেন ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করতে 3 মাস যখন দেশে ছিল তখন কি করছস তোরা? আগুন লাগার আগে কেন তোরা আওয়ামী লীগের পাতি নেতাদের ধরে বড় বড় নেতাদের দেশ থেকে পালানোর ব্যবস্থা করে দিচ্ছিস? আপনার
এই আন্দোলনের সবচেয়ে কুখ্যাত একজন খুনি আপনার ডিবি হারুন আমেরিকায় গেছে, এটা আপনারা জানেন, ইন্ডিয়া দিয়ে যায় নাই। গত 1.5 মাস আগের ঘটনা, ডিবি কার্যালয় থেকে শোনা কথা। গত 1.5 মাস আগে তাকে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে পার করে আমেরিকার পাসপোর্ট দিয়ে তিনি আমেরিকায় চলে গেছেন। কিভাবে গেল তাহলে? ডিবি হারুন কিভাবে দেশ থেকে পালালো? আওয়ামী লীগের লোকজন কিভাবে এখন পুনর্বাসন করে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কমিটিতে, নাগরিক কমিটিতে আওয়ামী লীগের লোকজন কিভাবে ভিড় করে? আসিফ নাহিদ গতকালকে যে আপনার সচিবালয়ে আগুন লেগেছে, কোন কোন সেক্টরে আগুন লেগেছে জানেন? 7 নম্বর বিল্ডিংয়ে আগুন লেগেছে, সেটার হচ্ছে 7, 8, 9, 6 তলা হচ্ছে আসিফের কার্যালয়, 6 তলার একদম সোজা অপোজিটে হচ্ছে নাহিদের বসার রুম। এই জায়গাগুলোতে আগুন লাগলো। হ্যাঁ, এরা দেশের অনেক বিষয় তুলে ধরেছিল, এদের ফাইলগুলো পুড়ে গেছে। এর জন্য আমরা দুঃখ প্রকাশ করি যে না, দেশের সার্বভৌমত্বর জায়গা থেকে যদি কোনো আঘাত আছে আমরা একত্রে লড়াই করব। কিন্তু আপনারা দেখেন, বিএনপি পন্থী বা বিরোধী দলীয় যেসব সচিব, যেসব আমলারা আছে, তাদের কিন্তু তারা সাইড করে তারা একটা কিংস পার্টি নামে একটা পার্টি তৈরি করছে। এই পার্টির মাধ্যমে এরা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে এবং আওয়ামী লীগের থেকে টাকা টুকা খেয়ে এখন বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছে। ইউনূস সরকারের সামনে একটা বড় ধরনের বিপদ কিন্তু অপেক্ষা করছে। নানান চক্রান্ত তো আছেই, তবে আমার মনে হয় যে এই ধরনের সিদ্ধান্ত যখন অ্যাসালম গ্রুপ নিচ্ছে, তখন ইউনূস সরকারের উচিত এটার বিপরীতে পাল্টা সিদ্ধান্ত নেওয়া অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমাদের বক্তব্য সোজা সাপটা, জনগণের পক্ষে আমরা কথা বলি। হঠাৎ করেই গত মঙ্গলবার অ্যাসালম গ্রুপের মালিকানাধীন 9টি কোম্পানি আকস্মিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন অ্যাসালম গ্রুপ তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান 9টা বন্ধ করে দিছে, এতে আমাদের সমস্যা হওয়ার কথা তো আর না, তাই না? কিন্তু হচ্ছে কোথায়? এই প্রতিষ্ঠানগুলোতে প্রায় 10,000-এর বেশি মানুষ তারা কর্মরত আছেন। এখন আমরা যতদূর জানি, ব্যাংক লুটপাট, বিভিন্ন ইস্যুতে অ্যাসালমের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, আর যেগুলো নিয়ে অলরেডি দুদক মামলা করেছে, তদন্ত চলছে। অ্যাসালম আবার আন্তর্জাতিক আদালতেও মামলার হুমকি ধামকি দিচ্ছেন। এরই মাঝখানে হঠাৎ করে কর্তৃপক্ষের একটা নোটিশে 9টা কারখানা আকস্মিক বন্ধ হয়ে যাওয়ার পরে এই প্রতিষ্ঠানগুলোতে চাকরিরত এই যে 10,000 মানুষ, তারা আসলে কোথায় যাবে? শ্রমিক, কর্মচারী প্রত্যেকে চোখে সর্ষে ফুল দেখছেন, কারণ এই মুহূর্তে এত হাজার মানুষ কর্মসংস্থানহীন হওয়ার কারণে সরকারও বিপদে পড়তে যাচ্ছে। এমনিতেই বাংলাদেশের বিভিন্ন জায়গা আওয়ামী লীগ সরকারের মালিকানাধীন অনেক প্রতিষ্ঠানগুলো লুটপাট হয়েছে, আবার অনেকগুলো বন্ধ হয়ে গেছে, আবার অনেকে পলাতক আছেন। তো এই কোম্পানিগুলোতে কর্মরত মানুষগুলো তারা কিন্তু নানানভাবে কর্মহীন হয়ে পড়েছেন। এখন হঠাৎ করে এই যে সিদ্ধান্তটা বলা হচ্ছে যে সরকারকে আসলে চাপে ফেলতে এই অ্যাসালম গ্রুপ কি এমন সিদ্ধান্ত নিয়েছেন? নাম প্রকাশ না করে গ্রুপের কর্মকর্তারা বলছেন যে কাঁচামালের সংকটে তারা কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। তবে শ্রমিকদের দাবি যেটা, আমরা সেটাকেই সত্য হিসেবে ধরে নিতে হবে। শ্রমিকরা বলছে না, এখানে কাঁচামালের তেমন কোনো সংকট ছিল না। সাধারণত সংকটে পড়া শিল্প প্রতিষ্ঠান ক্রমান্বয়ে বন্ধ হওয়ার দিকে যায়, যে কাঁচামাল নাই, আস্তে আস্তে উৎপাদন কমে, ধাপে ধাপে যখন একদম কাঁচামাল সংকটে থাকে তখন তো একটা প্রতিষ্ঠান বন্ধ হতে পারে। কিন্তু অ্যাসালম গ্রুপের কারখানাগুলোর ক্ষেত্রে কিন্তু এমনটা দেখা যায়নি। 9টি কারখানা একই দিনে হুট করে বন্ধ হয়ে গেছে। ইভেন যারা শ্রমিক আছেন তারা একদম মানে নাম সহ প্রকাশ করে তারা বলছেন যে একদিন আগেও তাদের কোনো ধারণা ছিল না যে আগামীকালকে এই প্রতিষ্ঠানটা বন্ধ হতে পারে। ইভেন তাদের বেতন ভাতার বিষয়গুলো এখানে উপেক্ষিত আছে। আর এই মুহূর্তে পরিবার পরিজন নিয়ে বড় ধরনের সংকটে পড়ে গেছেন আমাদের শ্রমিক ভাইরা। কর্ণফুলী উপজেলার অ্যাসালম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড জালালউদ্দিন বাপ্পি নামক একজন বলছেন যে তিনি 18 বছর ধরে শ্রমিক হিসেবে কাজ করছেন। প্রতিদিনের মতন গত মঙ্গলবার তিনি কারখানায় কাজ করতে যান। দুপুরে তার চোখ আটকে যায় নোটিশ বোর্ডে। তিনি দেখেন মানে বুধবার থেকে এই কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। বেতন ভাতার কি হবে সে বিষয়ে নোটিশে কোনো ব্যাখ্যা নেই। এটি ছিল তার জন্য একটা মাথায় আকাশ ভেঙে পড়া টাইপের একটা কি বলে যে নোটিশ। শুধু জালাল নন, তার মতন 10,000 শ্রমিকের একই দশা। শ্রমিকদের প্রশ্ন, নোটিশ দিয়ে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার আগে তাদের বেতন ভাতা সুরাহা করা উচিত ছিল। অ্যাসালম রিফাইন্ড সুগারিজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আরো অনেকে বলছেন কারখানা কখন খুলবে, আমাদের বেতন চলবে কিনা সেই বিষয়ে কোনো কিছু বলা হয়নি। এখানে আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে আমরা শ্রমিকরা কেউ কেউ আন্দোলনও নেমেছিল। আর বলা হচ্ছে যে শ্রমিকদের দাবি যদি আপনার এটা করা হয় তাহলে 1 মাসের মধ্যে সবার ন্যায্য পাওনা পরিশোধ করতে হবে, জানুয়ারি থেকে ইনক্রিমেন্ট দিতে হবে, অবশ্যই সাধারণ ছুটি চলাকালে সব কর্মকর্তা কর্মচারীদের চাকরি বহাল রাখতে হবে। উৎপাদনের জন্য কাঁচামালের সংকট রয়েছে, কিন্তু আমরা দেখেছি গুদামে যথেষ্ট কাঁচামালের মজুত রয়েছে। শ্রমিকদের বক্তব্য এটা অস্বাভাবিক। তো এখানে ধারণা করা হচ্ছে যে অ্যাসালমের বিরুদ্ধে যে মামলাগুলো চলমান, দুদকের ইনভেস্টিগেশন, নানান অ্যাক্টিভিটিসের কারণে হয়তো সরকারকে চাপে ফেলার জন্য এই কাজটা করা হয়েছে। যদি এমনই করা হয় তাহলে অ্যাসালম গ্রুপের সকল সম্পত্তি সিজ করা রাষ্ট্রের উচিত সেগুলোকে রাষ্ট্র কর্তৃক পরিচালনা করা, এবং শ্রমিকদের মানুষকে এই মুহূর্তে কর্মহীন করা যাবে না। দেশে একটা অরাজক পরিস্থিতি কিন্তু এমনি তৈরি হয়ে আছে। এই 10,000 লোক রাতারাতি কোথায় যাবে, কি খাবে?
এরা দিনে আনে দিনে খাই টাইপের কিন্তু মানুষ, পেটে ভাতে এদের একটা বেতনের উপরে তাদের লাইফটা চলে। তো এই ধরনের সিদ্ধান্ত কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা সাপোর্ট করতে পারে না। দিন শেষে বাংলাদেশের জনগণের জন্য আমরা কথা বলি, জনগণের ভালো মন্দ দুঃখ সুখ রাষ্ট্রের বুঝতে হবে। যদি আসালাম এরকম সিদ্ধান্ত নিয়েই থাকে তারা যে কোনো কারণেই, বাট এটাতে একটা হিউজ জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই ক্ষেত্রে রাষ্ট্রের উচিত কিভাবে এটাকে সলিউশন করা যায় সেদিকে নজর দেওয়া, নয়তো সরকারের সামনে কিন্তু একটা মহা বিপদ আসবে। পেটে ভাত না থাকলে উন্নয়ন সংস্কার এগুলো দিয়ে মানুষের কোনো কিছু চলবে না। নিশ্চয়ই যারা দেখার তারা দেখবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে মানুষের বিরক্তি এবং ক্ষোভ বাড়ছে। মানুষ এ সকল ক্ষোভ প্রকাশ করতে গিয়ে এখনো পর্যন্ত শালীনতার মধ্যে আছে এবং মানুষ তাদের যে বিক্ষোভ, এই বিক্ষোভটি একান্ত ঘরোয়া আলোচনাতেই প্রকাশ করছে। কিন্তু রাজনীতি এত জটিল একটা বিষয় বা এত বৃহৎ একটি পরিসর এবং এত চলমান একটি প্রক্রিয়া, যেখানে আসলে একবার কোনো জিনিস যদি শুরু হয় সেটাকে খুব চমৎকারভাবে নিষ্পত্তি করতে হয়, কেটে ফেলতে হয়, অথবা সেটা বাড়তেই থাকে এবং সেটা কিভাবে বাড়তে থাকে সেটা শেখ হাসিনার জমানায় আপনারা দেখেছেন। শেখ হাসিনার বিরুদ্ধে যে সকল কানাঘোষা শুরু হয়েছিল 2013 সনে, তারপর যে সমালোচনাগুলো শুরু হয়েছিল 2015 সনে, এবং যে বিক্ষোভগুলো 2016 সনে শুরু হয়েছিল, দেখুন তার প্রায় সব জিনিসগুলোকে তাদেরকে অর্থাৎ আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে কড়ায় গন্ডায় মিটিয়ে দিতে হয়েছে এবং এখনো তাদেরকে মেটাতে হচ্ছে। কাজেই রাজনীতির ময়দানে যখন আপনি যে কোনো পাবলিক অফিস, সেটা সরকারের কোনো কর্মকর্তার অফিস হন, বিচারকের অফিস হন, অর্থাৎ জনগণের টাকা যেখানে বেতন বাবদ, ভাতা বাবদ, খাওয়া বাবদ, পড়া বাবদ, পরিচালন বাবদ ব্যয় করা হয়, ওটার যে কি যন্ত্রণা, এটা কেবলমাত্র যারা ভুক্তভোগী তারাই বুঝতে পারেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে বসেছেন, তিনি এখন আমাদেরটা খাচ্ছেন। তিনি তার নিজের উপার্জনের টাকা খাচ্ছেন না, তিনি তার আব্বা হুজুর কিংবা আম্মি যান অথবা তার গ্রামীণ ব্যাংক, তাদের গাড়িতে করে তিনি চলাফেরা করছেন না। আমার আপনার টাকায় তাকে সিকিউরিটি দেওয়া হচ্ছে। কাজে আমাদের কথা তাকে শুনতে হবে এবং আমরা যেভাবে চাইবো ওভাবেই তার পরিণতি তাকে ভোগ করতে হবে। যদি আমরা তার সম্পর্কে খুব ভালো অনুভব করি, তিনি সম্মানিত হবেন, মর্যাদাবান হবেন, অমরত্ব লাভ করবেন। আর যদি তিনি জিদাজিদি করেন, আমাদের কথা না শুনেন, তাহলে অতীতে যেভাবে আমাদের অর্থাৎ জনগণের কথা যারা শুনেনি, তার অবস্থাও কিন্তু এর বাইরে ব্যতিক্রম কিছু হবে না। কথা বলছিলাম এই কারণে যে তাকে নিয়ে পিছন দিকে যখন হলো, প্রায় 1 মাস জনগণ বলতে গেলে নিশ্চুপ ছিল, একেবারে নিশ্চুপ ছিল। এখন একজন লোকও নিশ্চুপ নেই। অল্প কিছু মানুষ তার পক্ষে কথা বলছেন এবং সবই তার চাকর বাকর। তার বন্ধু বান্ধব বাংলাদেশে কেউ আছেন, তার পক্ষে কথা বলছেন, আমি একজনের নাম জানি না। তার কোনো সহানুধ্যায়ী একটা গ্রুপ আছে, তার ওয়েল উইশার, যারা কিনা তার এই সময়টিতে এসে তার পক্ষে দাঁড়িয়েছেন, এরকম কাউকে দেখা যাচ্ছে না। তিনি আমাদের জনগণের টাকা খরচ করে কিছু কর্মচারী নিয়োগ করেছেন। এই সকল কর্মচারীদের সামাজিক গ্রহণযোগ্যতা খুবই অল্প, পরিচিতি তার চেয়েও অল্প, এবং জনগণের মন বুঝে জনগণকে ডাইভার্ট করার ক্ষেত্রে কিংবা জনগণকে ইনফ্লুয়েন্স করার যে সকল যোগ্যতা। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে পছন্দ করেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। তাহলে দেশের সকল আপডেট খবর এবং রাজনৈতিক খবর সবার আগে এক ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তাহলে দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো নিউজ অথবা দেশের কোনো আপডেট খবর নিয়ে। আসসালামু আলাইকুম।